অ্যাপনিয়া ফলোড বাই আপনিয়া ফলোড বাই হাইপার অ্যাপনিয়া। এই যে একটা সাইক্লিক ব্রিদিং চলতে থাকবে, সাইক্লিক ব্রিদিং যেটা 40 থেকে 60 সেকেন্ড ধরে চলে, এটাকে বলা হয় হচ্ছে সাইন স্ট্রোক রেসপিরেশন। 81 নাম্বার পেজে এই ছবিটা, এই বক্সটাতে দুইটা স্টার দেন এবং দেখেন আমি কি বলেছিলাম যে একটা এল্ডারলি পিপল হাই অ্যালটিটিউডে ঘুমাচ্ছে এবং দেখেন এক্সাইটিং ফ্যাক্টর গুলো কি কি, স্লিপ, বারবিচুরেটস, নার্কোটিক্স। বলেছিলাম বারবিচুরেটস বা নার্কোটিক্স খেয়ে হাই অ্যালটিটিউডে ঘুমাচ্ছে। বাদ বাকি প্যাথোলজিক্যাল ফ্যাক্টর যেগুলো, প্যাথোলজিক্যাল ফ্যাক্টরটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আমরা অলমোস্ট রেসপিরেটরি ফিজিওলজি শেষের দিকে। আমাদের আর একটা টপিকে আমরা একটু দেখবো, সেটা হচ্ছে পালস অক্সিমেট্রি, যেটা কোভিড আসার পরে এই যাবৎকালে 2বার আসলো। কোভিডের সময় একবার এবং এই লাস্ট রেসিডেন্সিতে একবার। এখানে দেখেন পালস অক্সিমেট্রি সম্পর্কে আমরা সবাই জানি। পালস অক্সিমেট্রিতে কি কি শো করে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে যে পালস অক্সিমেট্রিতে অক্সিজেন স্যাচুরেশন দেখা যায়, পালস রেট দেখা যায়, পালসের রিদম এবং ভলিউম দেখা যায়। এবং টিস্যুর অক্সিজেনেশন ডিপেন্ড করে কার উপরে, 3টা বিষয়ের উপরে, কার্ডিয়াক আউটপুট, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এবং অক্সিজেন স্যাচুরেশন উপরে। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কোশ্চেন বা একটা টপিক আমরা দেখতে পারি, সেটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে যেটা বলা হয়, আমাদের নর্মালি পালমোনারি আর্টারিয়াল প্রেশার বা আমাদের যখন আমরা পালমোনারি ভেন্টিলেশন যখন আমরা পড়েছিলাম তখন বলেছিলাম যে এই আমাদের পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে একটা লো প্রেশার সার্কুলেশন। এখানে মিন আর্টারিয়াল প্রেশার, যেটা মিন আর্টারিয়াল প্রেশার সাধারণত 10 থেকে 14 থাকে। এই মিন আর্টারিয়াল প্রেশার যখন 25 কে ক্রস করে, 25 কে যখন ক্রস করে তখন সেই কন্ডিশনটাকে বলা হয় পালমোনারি হাইপারটেনশন। প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন যেভাবে হয়, ধরেন এটা একটা ভেসেল, এই ভেসেলের ইন্টিমাল লেয়ার, যেটা ইন্টিমাল লেয়ার যদি এরকম প্রলিফারেশন হয়, প্রলিফারেশন হয়ে দেখা যায় যে তার ভেসেল অলটাকে ন্যারো করে দেয়, এই যে রাস্তাটাকে ন্যারো করে দেয়। রাস্তাটাকে যদি ন্যারো করে দেয়, আলটিমেটলি যে কাজটা হয়, তার এখানে যে রেজিস্ট্যান্সটা বাড়তে থাকে এবং আলটিমেটলি তার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। পালমোনারি হাইপারটেনশন যদি ডেভেলপ করে, তার কি কি ফিচার আমরা পাই? বেশ কিছু ফিচার আমরা পাই, পালমোনারি হাইপারটেনশন রিলেটেড ফিচার এবং পালমোনারি হাইপারটেনশন হয়ে হার্ট ফেলিওর রিলেটেড কিছু ফিচার পাই। বিশেষ করে আমরা প্রিকর্ডিয়ামে যেটা পাই, প্রিকর্ডিয়ামে তার লাউড P2 পাই, তার লেফট প্যারাস্টার্নাল হিপ পাই, এই অংশগুলো পাই। এই বিষয়গুলো আমরা একটু একবার দেখে নেব, শীটে যতটুকু আছে একবার রিডিং পড়বো। আমরা কিছু SBA যদি সলভ করার চেষ্টা করি, SBA সলভের মাধ্যমে আমাদের রেসপিরেটরি ফিজিওলজি শেষ হবে। দেখেন বলেছে একটা আর্টেরিয়াল ব্লাড গ্যাস স্যাম্পল করেছেন 36 ইয়ার্স ওল্ড ম্যান, এবং এখানে দেখলেন তার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম আছে। কোন ধরনের হাইপোক্সিয়াতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম থাকে? এক কথায় উত্তর কি? জি, হাইপোক্সিয়া। এরপরে দেখেন, which of the following provides air in the alveoli to aerate blood in between breath and just prevent sudden rise and fall of oxygen and carbon dioxide concentration? আমরা বলেছিলাম যে বাচ্চারা একটা খেলা খেলে, কে কতক্ষণ দম বন্ধ করে রাখতে পারে, ওই সময়ে যেন সাডেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের রাইজ এন্ড ফল না হয়, তার জন্য বাতাস যে সাপ্লাই দেয় তার নাম কি? বলেন উত্তর কি? উত্তর হচ্ছে রেসিডুয়াল ভলিউম। অল প্যারামিটার আর ইনক্রিজ ডিউরিং এক্সারসাইজ এক্সেপ্ট, আমরা কি বলেছি? বয়স বাড়লে সব কমে যায়, 3টা প্যারামিটার বাড়ে। কি কি ছিল? 1 নাম্বার রেসিডুয়াল ভলিউম, 2 নাম্বার ক্লোজিং ভলিউম, 3 নাম্বার ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ। এক্সারসাইজ করলে সব বাড়ে, 3টা প্যারামিটার নর্মাল থাকে। কি কি ছিল? পিএইচ, আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে কোনটা আছে দেখেন, এখানে আছে আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। এরপরে একটা 20 বছরের ওল্ড ম্যান আপনার কাছে আসছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অ্যাকিউট অ্যাটাক অফ অ্যাজমা নিয়ে। অ্যাজমা কোন টাইপের ডিজিজ? অবস্ট্রাকটিভ আর রেস্ট্রিকটিভ? আমাদের অবস্ট্রাকটিভ ডিজিজের মধ্যে 3টা ছিল, তার প্রথমে ছিল অ্যাজমা। তারপরে বলেছে যে এটাকে তার সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য আমরা কোনটা দেখতে পারি? অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজের সিভিয়ারিটি অ্যাসেস করা বা ডায়াগনস্টিক টুল হিসেবে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে FEV1। হুইচ ইজ দ্য মেইন স্টিমুলেন্ট অফ রেসপিরেটরি সেন্টার? এরকম টাইপের যখনই কোশ্চেন আসে, আপনি খুব বেশি আবেগপ্রবণ হয়ে যান, আপনার মনে হয় যে ভাইয়া তো ক্লাসে বলছে যে এটা হচ্ছে হাইপারক্যাপনিয়া, তো এই হাইপারক্যাপনিয়া দাগাই দিই। যখন আপনি হাইপারক্যাপনিয়া দাগাই দিলেন, তখন আপনার মনে হলো যে আসলে তো এখানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এখানে ডিক্রিজ আছে, এটা হাইপারক্যাপনিয়াই না। সো এটা কিন্তু আগেই ফলস। কার্বন মনোক্সাইড নিয়ে কিছু বলা ছিল না, সো এটা আগেই ফলস। বাকি থাকে 3টা। এখানে বলেছে ডিক্রিজ আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মানে হাইপোক্সিয়া, এবং হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেছে CSF এ, অর্থাৎ অ্যাসিডোসিস
এবং ডিক্রিজ পিএইচ মানে অ্যাসিডোসিস। তাহলে দেখেন এটা দেখে আমার মোটামুটি বোঝা যাচ্ছে যে আমাদের ঘটনাটা হইতে পারে পেরিফেরিতে। পেরিফেরিতে সবচেয়ে পোটেন্টকে হাইপোক্সিয়া। যদি এটা সেন্ট্রালি হইতো আমাদের হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া এনসিএসএফ সবচেয়ে পোটেন্ট না, কেন না? কারণ আমরা বলেছি সে পড়লি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ডাবল বোর ইফেক্ট কোথায় হয়? প্রেগনেন্সি। লাস্ট একটা কোশ্চেন দেখেন, একটা এবিজির কথা বলেছে, এখানে পিএইচ বলেছে হচ্ছে পিএইচ 7.29, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বলেছে 65, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বলেছে 62 এবং বাইকার্বনেট বলেছে 30। দেখেন যখন এরকম কিছু আসবে আগে আপনি পিএইচ দেখেন। পিএইচ মানে কি? কম। পিএইচ কম মানে কি? অ্যাসিডোসিস। যখন অ্যাসিডোসিস হবে আপনি এখন জানেন না যে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস না মেটাবলিক অ্যাসিডোসিস। আপনার ব্রড সেন্সে চিন্তা করতে হবে। যেহেতু আপনি রেসপিরেটরি ক্লাস করলেন, আপনার হয়তো এখন মাথায় আসতে পারে রেসপিরেটরি হইতে পারে, তাহলে আমি উল্টাভাবে চিন্তা করা শুরু করি। দেখেন পিএইচ কম মানে অ্যাসিডোসিস, হইতে পারে এটা মেটাবলিক অ্যাসিডোসিস, হইতে পারে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। ফার্স্ট কোশ্চেন করবো আমি বাইকার্বনেটকে জিজ্ঞেস করবো যে তুমি কি কম আসো কিনা। যদি বাইকার্বনেট বলতো যে হ্যাঁ আমি কম আছি, বাইকার্বনেট কমার জন্য অ্যাসিডোসিস, সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এখানে দেখেন বাইকার্বনেটের নর্মাল লেভেল হচ্ছে 24 থেকে 28, এ আরো বেশি আছে, কম না থেকে আরো বেশি আছে। তাহলে এই দিকে আমি কোশ্চেন করে উত্তর পাইলাম না, মানে এটা কোনো রেসপিরেটরি এটা কোনো মেটাবলিক অ্যাসিডোসিস না। পরের কোশ্চেনটা আমি কাকে করব? কার্বন ডাইঅক্সাইডকে বলবো যে তুমি কি বেশি আছো কিনা। কারণ আমরা সূত্রটা কি জানি? সূত্রটা হচ্ছে এরকম যে কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য যে অ্যাসিডোসিস সেটাকে আমরা বলি রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে আমরা অ্যাসিডোসিস পাইলাম, সাথে কার্বন ডাইঅক্সাইড বেশি পাইলাম। কার্বন ডাইঅক্সাইডের নর্মাল লেভেল হচ্ছে 42-45, এখানে আছে 65। তাহলে তার জন্য যেহেতু বাড়ছে, সো ইট ইজ ডেফিনেটলি এ কজ অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এখন আমরা এরপরে চলে যাব আমরা জেনারেল ফিজিওলজিতে। আমাদের জেনারেল ফিজিওলজি যখন আমরা পড়তে যাই, জেনারেল ফিজিওলজি থেকে আমাদের পরীক্ষা কোশ্চেন আসে একটার মতো, এবং আমাদের সমস্যা যেটা হয়ে যায় আমরা এখানে খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাই। জেনারেল ফিজিওলজি আপনার শীটের শুরুতে প্রায় 27-28 পেজ ধরে অনেক কিছু দেওয়া আছে, বাট এখান থেকে কোশ্চেন আসে একটা। সো আমার পড়ার সময় খুবই টেকনিক্যাল হইতে হবে। এখানে আমি একটা টপিক যদি পড়তে যাই, সেই টপিকটা পড়বো হচ্ছে আমাদের এই মেমব্রেন অ্যান্ড অ্যাকশন পোটেনশিয়াল থেকে। 2 নম্বর টপিক পড়তে চাইলে মেমব্রেন ট্রান্সপোর্ট থেকে। 3 নম্বর টপিক পড়তে চাইলে মাসল ফিজিওলজি থেকে। 4 নম্বর টপিক পড়তে চাইলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক মেকানিজম থেকে। আমরা প্রথম শীটের শুরু থেকে শুরু করি। কোশ্চেন কিরকম আসছে একটু আমরা দেখি। দেখেন এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ইসিএফ এ কি কি থাকে, এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসছে। জানুয়ারিতে এসে আসছিল হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম থেকে, ডিপোলারাইজেশন কে করে সেখান থেকে, ফ্যাসিলিটেড ডিফিউশন থেকে। মানে আমরা যা বললাম এর মধ্যে থেকে কোশ্চেন আসছে। ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের পার্থক্য থেকে পরীক্ষা কোশ্চেন আসছে। মেমব্রেন পটেনশিয়াল থেকে পরীক্ষা কোশ্চেন আসছে। এভাবে পরীক্ষা কোশ্চেনগুলো আসে। আমরা প্রথমে যেটা যাব সেটা হচ্ছে 4 নম্বর পেজে হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিসে আমরা দুইটা ভাগ করি, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। পজিটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে একটা ঘটনার পুনরাবৃত্তি করে। একটা ঘটনা ঘটছে, ওইটার পরে ওইটাকে স্টিমুলেট করে করে সামনের দিকে নিয়ে যাবে। আর নেগেটিভ হচ্ছে একটা বেড়ে গেলে অন্য গিয়ে সেটাকে কমাবে। আমাদের পরীক্ষা কোশ্চেন আসে হচ্ছে এই এক্সাম্পলটা 3টা স্টার দ্বারা পড়বেন। এই এক্সাম্পল আসা মানে আপনাকে একটা মার্ক বোনাস দিয়ে দিল। এই বোনাস জায়গায় যেন আপনি ভুল না করেন, তার জন্য কয়েকটা শব্দ মাথায় রাখবেন, যার নামের ভিতরে রেগুলেশন আছে, ব্যালেন্স আছে, মেইনটেনেন্স আছে। রেগুলেশন, ব্যালেন্স, মেইনটেনেন্স এগুলোর যার নামের মধ্যে থাকবে সে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আমার এখানে পড়া শেষ। এক্সট্রা একটা কথা জানতে পারেন, পজিটিভ ফিডব্যাক মেকানিজম যেহেতু সে রিপিটেড কাজ করতেছে, করে করে সে ভিসিএস সাইকেল তৈরি করতে পারে। চলে যান 5 নম্বর পেজ। 5 নম্বর পেজের এই ছবিটা আমাদের জন্য ট্রিপল স্টার, এবং এখান থেকে যা পড়তে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটার উদাহরণ। আমরা যে কোনো সাবস্টেন্সকে যখন ট্রান্সপোর্ট করি, এই ট্রান্সপোর্টের 2টা ওয়ে আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা 2টা ভাগে ভাগ হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারির উদাহরণগুলো কি, এবং সেকেন্ডারির মধ্যে 2টা ভাগ আছে। একটা হচ্ছে কো ট্রান্সপোর্ট মানে 2টাকে একই দিকে নিয়ে যায়। কাউন্টার ট্রান্সপোর্ট মানে একটা একদিকে গেলে আরেকটা অন্য দিকে যায়, সেটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। যে যদি সোডিয়াম যেদিকে যাবে
ক্যালসিয়াম তার বিপরীত দিকে যাবে, এটাকে কাউন্টার ট্রান্সপোর্ট বলি। কো ট্রান্সপোর্টের উদাহরণ কি, কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ কি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্যাসিভ ট্রান্সপোর্টের ভিতর দুইটা ভাগ, একটা হচ্ছে অসমোসিস আর একটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশনের যে দুইটা ভাগ, এই দুইটার এক্সাম্পল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সিম্পল ডিফিউশনের এক্সাম্পল কি, ফ্যাসিলিটেড ডিফিউশনের এক্সাম্পল কি, তিনটা স্টার দ্বারা এই অংশটা আমরা পড়বো। 5 নম্বর পেজের নিচে আরো একটা অংশ রয়েছে ট্রান্সপোর্ট সিস্টেম, এটা জাস্ট একটা স্টার দ্বারা দেখবো। এখানে যে ট্রান্সপোর্ট গুলো দেখলাম, সিমপোর্ট বা কো ট্রান্সপোর্ট, অ্যান্টিপোর্ট বা কাউন্টার ট্রান্সপোর্ট, কোনটা কোথায় থাকে, কোনটা কোথায় থাকে, অর্থাৎ কোনটা নেফ্রনে থাকে বা কোনটা সেল মেমব্রেনে থাকে, এই অংশগুলো জাস্ট আমরা এখান থেকে একবার রিডিং দিব। আমাদের এই ইসিএফ এবং আইসিএফ এর যে অংশটুকু, এখান থেকে ইসিএফ থেকে পরীক্ষা কোশ্চেন এসেছে যে কোনটার ভ্যালু কত, কিন্তু এটার বাইরেও পরীক্ষায় রিসেন্টলি আরেকটা যেভাবে স্যাররা পরীক্ষা দেন যেটা পরিলক্ষণীয়, সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স আর অ্যাবান্ডেন্ট ইন ইসিএফ। ইসিএফ এর পাশে ছোট করে এক জায়গায় লেখেন হচ্ছে সোডিয়াম, লেখেন হচ্ছে ক্যালসিয়াম, লেখেন হচ্ছে ক্লোরাইড, লেখেন হচ্ছে বাইকার্বনেট, লেখেন হচ্ছে গ্লুকোজ। সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট এবং গ্লুকোজ, এই জিনিসগুলো হচ্ছে বা এই সাবস্টেন্সগুলো হচ্ছে আমাদের ইসিএফ এ বেশি থাকে। তো এইভাবে আমরা শিখে রাখবো। 7 নম্বর পেজ যেটা আছে, যেটা বেশি দরকার, যে বক্সটা হচ্ছে আমাদের জন্য ইনফিনিটি স্টার, সেটা হচ্ছে এই বক্সটা, অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্টের। আমরা কি বলেছিলাম যে আমাদের দুইটা ভাগে ভাগ করি, একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। কিসের উপর ভিত্তি করে ভাগ করি? এনার্জির উপর ভিত্তি করে। কার শক্তি দরকার পড়ে, কার শক্তি দরকার পড়ে না। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট শক্তির দরকার পড়ে, প্যাসিভ ট্রান্সপোর্ট কোনো শক্তির দরকার পড়ে না। 1 নম্বর ভাগ হয়ে গেল। দেন প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে যে দুইজন আছে, ওই দুইজনকে কিভাবে ভাগ করি? সিম্পল এবং ফ্যাসিলিটেড। কে ক্যারিয়ার প্রোটিন নিয়ে চলে? সিম্পল সিম্পলি চলে, তার কোনো ক্যারিয়ার প্রোটিন দরকার পড়ে না। ফ্যাসিলিটেড ডিফিউশন ক্যারিয়ার প্রোটিন নিয়ে চলে। এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসবে যে নিচের কার কার ক্যারিয়ার প্রোটিন দরকার পড়ে, এবং অবশ্যই উদাহরণ হিসেবে শুধু ফ্যাসিলিটেড ডিফিউশন, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই নামগুলো থাকবে না। থাকবে হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনের উদাহরণ, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের উদাহরণ, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের উদাহরণ, এই উদাহরণগুলো থাকবে। তাহলে আমাদের সিম্পল এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের পার্থক্য হয়ে গেল। প্রাইমারি অ্যাক্টিভ এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের পার্থক্য আমরা কিভাবে করতে পারি হচ্ছে কে সরাসরি এটিপি ইউজ করে, ডিরেক্ট এটিপি ইউজ করে কে। ডিরেক্ট এটিপি ইউজ করা হচ্ছে শুধুমাত্র প্রাইমারি ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে প্রাইমারি থেকে ধার নিয়ে করে। আর দেখেন, স্রোতের বিপরীতে চলতে গেলে আপনার শক্তি দরকার পড়ে, তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে কাজ করবে হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে কাজ করবে হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে কাজ করবে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে কাজ করবে হচ্ছে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্ট। বাদ বাকি দুইটা আমাদের এটা দ্বারা হয়ে যাবে। সিম্পল এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের পার্থক্যটাও 8 নম্বর পেজে দেওয়া আছে। এইখান থেকে আপনাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা পড়তে হয়, যেটা পরীক্ষার স্যাররা মাঝে মধ্যে দেয়, সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন উদাহরণ, ফ্যাসিলিটেড ডিফিউশনের উদাহরণ। দুইটা স্টার দ্বারা এই বক্সটা দেখবেন। 9 নম্বর পেজে আছে আয়ন চ্যানেল। আয়ন চ্যানেল জাস্ট একবার রিডিং করবেন, আয়ন চ্যানেলগুলোর নাম দেখবেন, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা দিবেন। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যেটা, এটা একটা স্টার দ্বারা পড়বেন। সোডিয়াম পটাশিয়াম পাম্প পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন আসে দুইভাবে, দুইটা ভাগ কি, যে আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্প মানে জানি হচ্ছে, ধরেন এখান থেকে 3টা করে সোডিয়াম বের হবে এবং 2টা করে পটাশিয়াম ঢুকবে। 3টা করে সোডিয়াম বের হলো, 2টা করে পটাশিয়াম ঢুকলো, এবং যার মাধ্যমে যাবে সেটাকে বলা হয় হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। পরীক্ষার একটা ধরনের কোশ্চেন হচ্ছে, এই যে এটিপিএস এটা কাজ করতে পারতেছে না, তাহলে সেলের ভিতরে কি বাড়বে, সেলের বাইরে কি হবে, এটা। 2 নম্বর কথা হচ্ছে, যদি সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে আমি স্টিমুলেটেড করি, স্টিমুলেটেড করলে ইসিএফ এ কি পাবো? ইসিএফ এ পাই হচ্ছে আমরা হাইপোক্যালেমিয়া, কারণ বেশি বেশি পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে যাবে। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে স্টিমুলেটেড করে হাইপোক্যালেমিয়া করে এমন কারা আছে? দেখেন আপনাদের শীটের 10 নম্বর পেজে ডোন্ট ফরগেট দিয়ে এই কথাগুলো বলা আছে। এটা 3টা স্টার দ্বারা আমরা শিখবো যে সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে স্টিমুলেট করে হাইপোক্যালেমিয়া করতে পারে ইনসুলিন, ক্যাটেকোলামাইন, থাইরক্সিন, অ্যালডোস্টেরন, এই 4 জন। ঠিক একইভাবে সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে হাইপার ক্যালেমিয়া করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে ইনহিবিট করে হাইপার ক্যালেমিয়া করতে পারে এই 6 জন। এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 11 নম্বর পেজে গিয়ে সোডিয়াম পটাশিয়াম পাম্পের ইম্পর্টেন্স পড়বেন, ভালো করে দেখবেন। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা একটা স্টার।
যেটা বললাম সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, এটাকে যদি আমরা ইনহিবিট করলে আমাদের সেলের ভিতরে কি হয়, সেলের বাইরে কি হয়, এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে। এটার জন্য জাস্ট এই ছবিটা উঠান, এই ছবিটা জাস্ট একটু লিখে রাখেন যে ইনহিবিশন অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস উড রেজাল্ট ইনক্রিজ ইন, কি কি বাড়ায় কি কি কমায়, কি হয় না হয় সব এখানে দেওয়া আছে। ডিফিউশন 12 নম্বর পেজে, ডিফিউশন কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটা রিডিং এবং ডিফিউশনের ইম্পর্টেন্স একটা স্টার দ্বারা আমরা দেখব। যেটা দরকার সেটা আছে 12 নম্বর পেজের নিচে, বেশি গুরুত্বপূর্ণ যেটা 2টা স্টার। এখান থেকে বিভিন্ন ধরনের গ্লুকোজ ট্রান্সপোর্টারের কোনটার সাইড কোথায় ভালো করে দেখবেন হচ্ছে GLUT1, GLUT4, SGLT2, এগুলো ভালো করে দেখবেন, অন্যগুলো দেখবেন বাট এই 3টা বেশি ভালো করে। এবং এই 3টার এক্সট্রা যেটা জিনিস পড়তে হয় সেটা হচ্ছে স্পেশাল প্রপার্টি, বিশেষ করে GLUT4 এর, যে GLUT4 এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। এসবিএ দিতে পারে এইভাবে যে কোনো একটা পেশেন্ট সে রেগুলার হাঁটা চলাফেরা করতেছে, করে বললো যে তার গ্লাইসেমিক কন্ট্রোলে থাকে, গ্লাইসেমিক ইন্ডেক্স ঠিক আছে, তার গ্লুকোজ কন্ট্রোলে আছে, দেন তাকে বলতে পারে যে তাহলে তার কোন গ্লুকোজ ট্রান্সপোর্টারটা এখানে ইউজ করতেছে, কে, GLUT4। অসমোসিসের ইম্পর্টেন্সটা আমরা একটা স্টার দ্বারা পড়বো। এবং এরপরের যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। আমাদের যে কোনো সেলের ভিতরে একটা মেমব্রেন পোটেনশিয়াল থাকে বা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থাকে। এই মেমব্রেন পোটেনশিয়ালটা সাধারণত নেগেটিভ হয়। দেখেন এখানে যত যা দেখতেছেন সবগুলাই নেগেটিভ। এই যে অংশটা অ্যামাউন্ট অফ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইন ডিফারেন্ট সেল, এটা পরীক্ষার জন্য 2টা স্টার, এটা একটু আমাদের মুখস্থ করতে হয়। যে কোনো সেলের এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয় একটা জিনিস আমরা দেখে আসছি, সোডিয়াম পটাশিয়াম পাম্পের জন্য সবসময় 3টা করে বের হচ্ছে, 2টা করে ঢুকতেছে, মানে অলওয়েজ নেগেটিভ। এছাড়া সেলের ভিতরে প্রোটিন থাকে, নেগেটিভ চার্জ, এছাড়া গিবস ডোনার ইকুইলিব্রিয়াম, এটা এগুলোর জন্য আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যেটা এটা নেগেটিভ থাকে। অরিজিন অফ নর্মাল মেমব্রেন পোটেনশিয়াল নামে একটা বড় প্যারা দেওয়া আছে, এই প্যারাটা একবার রিডিং দিবেন, জাস্ট একবার রিডিং। চলে আসেন হচ্ছে বিভিন্ন অ্যাকশন পোটেনশিয়াল। আমাদের রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়ালটা কিন্তু নেগেটিভ, তাহলে ধরেন এটা একটা নেগেটিভ লাইন আছে যে -30 মতো ধরলাম। এখান থেকে যে কোনো সেলে, এক্সাইটেবল সেলে যখন সোডিয়াম ঢোকে, সোডিয়াম ঢোকার মাধ্যমে ডিপোলারাইজেশন হয় এবং সে জিরোটাকে পার করে এই যে স্পাইক তৈরি করলো, এটাকে আমরা বললাম ডিপোলারাইজেশন। এবং যখন পটাশিয়াম বের হয়, পটাশিয়াম বের হওয়ার মাধ্যমে রিপোলারাইজেশন হয়। এই ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন মিলেই তৈরি হয় হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। ঠিক একইভাবে আমাদের হার্ট মাসল যেটা বা কার্ডিয়াক মাসল যেটা, কার্ডিয়াক মাসল এটাও সোডিয়ামের মাধ্যমে দেখেন ডিপোলারাইজেশন শুরু হয়েছিল, এই যে -90 থেকে সে 0 ক্রস করে +20 পর্যন্ত গেল, ডিপোলারাইজেশন সোডিয়ামের মাধ্যমে। পটাশিয়ামের মাধ্যমে রিপোলারাইজেশন শুরু হয়েছিল। কিন্তু দেখেন আমাদের সবার রেস্টের ব্যবস্থা থাকলেও হার্টের কিন্তু কোনো রেস্টের ব্যবস্থা নাই। হার্টের রেস্টের জন্য আল্লাহ এই জায়গাটুকু ব্যবস্থা করে দিয়েছেন। এখানে হচ্ছে ভোল্টেজ গেটেড এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, যেটা ক্যালসিয়াম চ্যানেলটা খুলে যায়, ভোল্টেজ গেটেড এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল খুলে গেলে এই অংশটুকুতে হার্ট রেস্ট করার সময় পায়। এই অংশটুকুকে বলা হয় প্ল্যাটু ফেজ। তাহলে এই যে প্ল্যাটু ফেজের জন্য কে দায়ী, এটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। দেন এরপরে আবার পটাশিয়াম বের হওয়ার মাধ্যমে রিপোলারাইজেশন হয় এবং অ্যাজ ইউজুয়াল অবস্থায় চলতে থাকে। অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসল পরীক্ষার জন্য ট্রিপল স্টার। বিশেষ করে দরকার হচ্ছে আমাদের ফেজ 0 এবং ফেজ 2, ফেজ 0 এবং ফেজ 2 এই দুটো ভালো করে দেখবো। গিবস ডোনার ইফেক্ট অ্যান্ড ইকুইলিব্রিয়াম, এটা আমরা জাস্ট একবার রিডিং দিব, খুব বেশি দরকার নাই পরীক্ষার জন্য। যেটা দরকার সেটা আছে 21 নাম্বার পেজে, মাসল কন্ট্রাকশন। 21 নাম্বার পেজে মাসল কন্ট্রাকশনের প্রথম প্যারায় দেখেন 2টা ইম্পর্টেন্ট কথা বলা আছে, যে এখানে 2 ধরনের ফিলামেন্ট থাকে, একটা থিক ফিলামেন্ট, একটা থিন ফিলামেন্ট। থিক ফিলামেন্টে থাকে হচ্ছে মায়োসিন এবং থিন ফিলামেন্টে থাকে হচ্ছে অ্যাক্টিন, ট্রোপোমাইসিন এবং ট্রোপোনিন। এই 3টা মিলে তৈরি হয় হচ্ছে আমাদের থিক এবং থিন ফিলামেন্ট। এবং এখানে দেখেন মাসলের কন্ট্রাক্টাইল ইউনিটের কথা বলা আছে, অ্যাক্টিন এবং মায়োসিন হচ্ছে কন্ট্রাক্টাইল ইউনিট। এই জায়গায় অ্যাক্টিনের পাশে ছোট করে লিখে রাখবেন অ্যাক্টিভ, যে অ্যাক্টিনটাই অ্যাক্টিভলি মুভ করে। এটা নিয়ে আমরা এখন একটা, এই যে আমাদের মাসল কন্ট্রাকশন কিভাবে হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে আমরা এখন একটা সুন্দর ভিডিও দেখবো এবং ভিডিওর মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করব। আমরা এই মাসল কন্ট্রাকশনের এখন যেটা দেখবো এটাকে বলা হয় স্লাইড ফিলামেন্ট থিওরি। দেখেন আমরা এই স্লাইড ফিলামেন্ট থিওরিতে আমরা এখানে যেটা দেখছি, এই যে নিচের এই অংশটুকুকে বলা হয় হচ্ছে মায়োসিন। আমরা মাসল ফাইবারের ইন ডিটেল অংশটুকু আমরা দেখার চেষ্টা করি যে মাসল ফাইবারটা কিভাবে তৈরি হয়,
এই হচ্ছে আমাদের মাসল ফাইবার। মাসল ফাইবারের ভিতরে আমরা যদি যেভাবে ভেঙে ভেঙে পড়লাম, এটাকে বলা হয় মাসল ফাইবারের আর ছোট খন্ড অংশ যেটা মায়োফিব্রিল। এই হচ্ছে আমাদের অ্যাক্টিন এবং মায়োসিন। এবং আমাদের এই যে সাদা অংশ, এই সাদা অংশ দিয়ে হচ্ছে এটাকে টি টিউবিউল বলা হয়। এখান থেকে ক্যালসিয়ামটা আসে, ক্যালসিয়ামটা এসে আমাদের মাসল কন্ট্রাকশনে একটা বড় ভূমিকা পালন করে। এখন মাসল কন্ট্রাকশন, যেহেতু মাসল কন্ট্রাকশনের জন্য কিন্তু এখানে নার্ভের একটা ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ নার্ভ থেকে একটা স্টিমুলেশন আসতে হবে। দেখেন, যখনই এরকম নার্ভ থেকে স্টিমুলেশন আসলো এবং অ্যাসিটাইল কোলিন রিলিজ হলো, অ্যাসিটাইল কোলিন রিলিজ হলে এই যে এই অংশটাকে বলা হয় হচ্ছে আমাদের মায়োসিন, এবং উপরের যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিন। এই মায়োসিন হেডের সাথে এখানে দেখেন এই যে ট্রোপোমায়োসিন, ট্রোপোমায়োসিনের এই জায়গাটুকু লাগলো এবং সে এই ক্যাপটাকে জাস্ট রিলিজ করে দিবে। যখন ক্যালসিয়াম আসলো রিলিজ করে দিল এবং এটিপি থেকে এনার্জি তৈরি হলো, এটিপি এডিপি হয়ে। এবং দেখেন, সে যতক্ষণ এই এনার্জি প্রোডাকশন হতে থাকবে ততক্ষণ ধরে তার একটাই কাজ করবে, সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের মায়োসিনের হেড যেটা, এটা কিন্তু একটা জায়গায় ফিক্সড। হেডটা শুধু সামনের দিকে মাথাটা নাড়াচ্ছে, নাড়িয়ে নাড়িয়ে এই অ্যাক্টিন যেটাকে আমরা অ্যাক্টিভ বললাম, এটাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে, সামনের দিকে পাস করে দিচ্ছে। এই যে সামনের দিকে পাস করে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের কন্ট্রাকশন হচ্ছে। আমরা একটু এখন বড় করে দেখি। এই যে দেখেন, মায়োসিন হেডটা যখন করতেছে, এটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসতেছে, এটা হচ্ছে মাসল কন্ট্রাকশন হচ্ছে। যতক্ষণ ক্যালসিয়াম যতক্ষণ আসতে থাকে, যতক্ষণ স্টিমুলাই থাকে, ততক্ষণ এই কন্ট্রাকশন হতে থাকে। যখনই ক্যালসিয়ামটা বের হয়ে যায় তখন এটা আবার আগের অবস্থায় চলে আসবে, অর্থাৎ মাসল রিল্যাক্স হয়ে গেল। এভাবে হচ্ছে আমাদের মাসল কন্ট্রাকশন হতে থাকে। তাহলে এখানে আমরা দেখলাম যে মাসল কন্ট্রাকশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ক্যালসিয়াম। দুইটা কথা জাস্ট একটু লিখে রাখবেন, তাই হয়ে যাবে যে আমাদের ক্যালসিয়াম আমাদের ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করে, ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করে আমাদের স্কেলেটাল মাসল অ্যান্ড কার্ডিয়াক মাসলের কন্ট্রাকশনে ইনিশিয়েশন করে। ক্যালসিয়াম ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করে স্কেলেটাল মাসল এবং কার্ডিয়াক মাসলের কন্ট্রাকশন ইনিশিয়েশন করে। এবং ক্যালসিয়াম ক্যালমোডিউলিনের সাথে বাইন্ড করে, ক্যালমোডিউলিনের সাথে বাইন্ড করে স্মুথ মাসল যে আছে, এই স্মুথ মাসলের কন্ট্রাকশন ইনিশিয়েশন করে। এই দুইটা কথা আমাদের 22-23 নম্বর পেজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে, এগুলোকে জাস্ট আপনাদের জন্য জাস্ট একটা জায়গায় নিয়ে আসলাম। এই দুইটা কথা একটু লিখে রাখবেন। আর 23 নম্বর পেজে আইসোমেট্রিক এবং আইসোটোনিক কন্ট্রাকশনের যে পার্থক্য, এই পার্থক্যটা দুইটা স্টার। আইসোমেট্রিক এবং আইসোটোনিক, আইসোমেট্রিক কন্ট্রাকশনটা হচ্ছে কাইন্ড অফ, ধরেন আমি করে একটা ওয়ালকে জাস্ট ধাক্কা দিচ্ছি, এইখানে যে টাইপের কাজ হচ্ছে এটা হচ্ছে আইসোমেট্রিক ওয়ার্ক। আর আইসোটোনিক ওয়ার্ক বা আইসোটোনিক কন্ট্রাকশন যেটা, সেটা হচ্ছে ধরেন আমি করে একটা ডাম্বেল উঠাচ্ছি, এখানে যে ধরনের কাজ হচ্ছে এটাকে বলা হয় আইসোটোনিক ওয়ার্ক বা আইসোটোনিক কন্ট্রাকশন। তাহলে ডাম্বেল যেখানে উঠাচ্ছি এখানে কিন্তু মাসল ফাইবারের লেংথের চেঞ্জ হচ্ছে। দেখেন, মাসল ফাইবারের লেংথের চেঞ্জ হয়, কিসের চেঞ্জ হয় সহজ করে লিখে রাখেন। এইচ ফর এইচ ব্যান্ড, আই ফর আই ব্যান্ড, এস ফর সার্কোমিয়ার। যদি বলা হয় যে আইসোটোনিক কন্ট্রাকশনে আমাদের মাসল ফাইবারের চেঞ্জ হয়, চেঞ্জ কি হয়, জি হয়, কিসের হয়, এইচ ব্যান্ডের, আই ব্যান্ডের এবং সার্কুমিয়ারের চেঞ্জ হয়। এতটুকু পড়লে আমাদের আইসোটোনিক আইসোমেট্রিক কন্ট্রাকশনের পার্থক্যটা শেষ। লাস্ট যেটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে কার্ডিয়াক এবং স্কেলেটাল মাসলের পার্থক্য। বক্সটা একটা স্টার দ্বারা পড়বেন, ভালো করে দেখবেন যেটা, সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট, 10 নাম্বার পয়েন্ট, 12 নাম্বার পয়েন্ট, 15 নাম্বার পয়েন্ট। এই পয়েন্টগুলো একটু ভালো করে দেখবেন, বাদ বাকি অন্য অংশগুলো দেখবেন। এটা এখান থেকে পরীক্ষা হয়তো কোনো সময় কোশ্চেন করতে পারে। আপনাদের শীটের বিভিন্ন জায়গায় এরকম ব্রেন স্টর্মিং অংশগুলো দেওয়া আছে। এই ব্রেন স্টর্মিং অংশগুলো হচ্ছে পুরো কয়েকটা টপিকের জাস্ট জিস্ট কথা। আপনারা যখন রিভিশন দিবেন তখন এই ব্রেন স্টর্মিং পার্টটা আপনার বেশ কাজে দিবে। যদি আমরা চিন্তা করি যে আমাদের জেনারেল ফিজিওলজি থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে এরকম কোনো সহজ একটা এসবি আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং কজেস প্লাটো ফেজ? আমরা কি দেখলাম, প্লাটো ফেজের জন্য কে দেয়, ভোল্টেজ গেটেড এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। তাহলে আমরা ইজিলি পারতে পারি। অথবা কোশ্চেন আসতে পারে এমন কঠিন ভাবে যেটা কেউই পারবে না। দেখেন,
এখানে বলা আছে একটা 39 বছরের ওম্যান আপনার কাছে হসপিটালে আসলো ফর সার্জারি এবং তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হলো, সবকিছু স্মুথলি চলে গেল। একদিন পরে পেশেন্টকে দেখা গেল সে খুব বেশি ট্যাকিকার্ডিক, তার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, বডি টেম্পারেচার বেড়ে গেছে, মাসল রিজিডিটি ডেভেলপ করেছে। হুইচ অফ দ্য ফলোইং চ্যানেলোপ্যাথি মে অ্যাসোসিয়েটেড উইথ পেশেন্টস কন্ডিশন? পেশেন্টের কন্ডিশনের সাথে কোন চ্যানেলোপ্যাথি জড়িত হতে পারে? দেখেন, এখন যেহেতু আপনি রিসেন্টলি মাসল কন্ট্রাকশন পড়েছেন, আপনার হয়তো মাথায় একটা উকি দিতে পারে যে ক্যালসিয়াম চ্যানেল হইতে পারে কিনা। বাট আপনি যদি এই সিনারিওটার ব্যাকগ্রাউন্ড না জানেন, সিনারিওটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া। ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া পেশেন্টদের ক্যালসিয়াম চ্যানেল যাদের ক্যালসিয়াম চ্যানেলোপ্যাথি যাদের আছে বা ক্যালসিয়াম চ্যানেল ডেফিসিয়েন্সি যাদের আছে, তাদের এই ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া ডিজিজটা বা কন্ডিশনটা ডেভেলপ করতে পারে, যেখানে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে পেশেন্টের খুব বেশি পরিমাণ জ্বর এবং মাসল রিজিডিটি এগুলো ডেভেলপ করতে পারে। সো এরকম অনেকগুলো চ্যানেলোপ্যাথির কথা আপনাদের শিটে বলা আছে। এই চ্যানেলোপ্যাথির এই অংশটা একটু দেখবেন, যদি কোনো সময় দিয়ে দেয় অ্যাটিপিক্যাল জায়গা, এখান থেকে আপনার আসতে পারে বা এখান থেকে পরীক্ষায় কাজে লাগতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে এত সময় ধরে আমার সাথে থাকার জন্য। চেষ্টা করলাম এখানে রেসপিরেটরি ফিজিওলজির যে অংশগুলো ছিল, যে অংশগুলো একটু বোঝার মতো ছিল, এগুলো একটু ধীরে ধীরে সময় নিয়ে বোঝানোর জন্য। জেনারেল ফিজিওলজির যে অংশটা ছিল হচ্ছে আমাদের মুখস্থ করার জন্য, সেটা জাস্ট ধরিয়ে দেওয়া হয়েছে যে এই অংশগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসে, এটা মুখস্থ করবেন। যে সময়টুকু আছে এই সময়টুকু যদি আপনি ঠিকঠাক ভাবে কাজে লাগান এবং প্রত্যেকটা অংশ যদি একটু ধরে ধরে পড়েন, তাহলে আপনার সামনের যেই পরীক্ষা আছে না কেন সেই পরীক্ষায় আপনার জন্য খুবই সহজ হবে। এবং রেসপিরেটরি ফিজিওলজি থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আশা করি যে আপনি বেশ দক্ষতার সাথেই পারবেন। আর যদি ক্লাস রিলেটেড যদি কোনো কোয়ারি বা কোনো যদি প্রবলেম ফেস করেন, ডেফিনেটলি আপনাদের যে গ্রুপগুলো রয়েছে গ্রুপগুলোতে জানাবেন, আমরা চেষ্টা করবো এটা সলভ করার জন্য। টিল দেন সবাই ভালো থাকবেন, সবার প্রতি বেস্ট অফ লাক।